ওকে। তো লাস্ট দিন আমরা যেটা দেখেছি, আমরা দেখেছিলাম এডিসি এর থিওরিটিক্যাল পোর্শন, এবং ওই লেকচারের লাস্টে আমি বলছিলাম যে আমরা একটা ডামি ভোল্টমিটার কিভাবে তৈরি করে সেটা দেখব নেক্সট লেকচারে। তো আজকে আমরা দেখব সেই পার্টটা, যে কিভাবে একটা মাইক্রোকন্ট্রোলারের এডিসি ইউজ করে একটা ডামি ভোল্টমিটার তৈরি করা যায়। তো চলো আমরা আগাই। তো ফার্স্টলি আমরা দেখব যে আমার কি কি লাগবে অ্যাকচুয়ালি একটা ডামি ভোল্টমিটার তৈরি করতে। তো দেখো, তিনটা জিনিস আমার লাগবে। একটা হলো একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যে থিওরিটিক্যাল পার্ট আমরা প্রিভিয়াস লেকচারে দেখছি। আর তারপরে লাগবে যে এডিসি যে রেজাল্টটা দিবে ওইটা তো জাস্ট একটা ভ্যালু, বাট ওইটাকে তো আমার ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ ভোল্টে কনভার্ট করতে হবে। তো সেই কাজটা করব আমরা নেক্সট। আর তারপর হলো যে রেজাল্টটা আমরা পেলাম, যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভোল্টেজের ভ্যালুটা আমরা পেলাম, ওটা আমাকে আবার ডিসপ্লে করতে হবে। কারণ আমি মাইক্রোকন্ট্রোলারের মধ্যে জাস্ট ভ্যালুটা পেয়ে গেলেই তো হচ্ছে না, ওটা আমাকে দেখতে হবে। তো সেই দেখার জন্য ডিসপ্লের কাজটা করা দরকার। তো ফার্স্টে এখানে দেখো যেটা বলা হচ্ছে যে আমরা এইটা একটা ডামি ভোল্টমিটার। কেন বলতেছি ডামি? কারণ হলো এইটা দিয়ে অ্যাকচুয়ালি তুমি ফিজিক্যাল ওয়ার্ল্ডে কোনো কাজ করতে পারবা না। কেন করতে পারবো না? তার কারণ আমরা যে ভোল্টমিটারটা তৈরি করব, এইটার রেঞ্জ হবে 0 থেকে 5 ভোল্ট। তার মানে 0 থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্ট সে মাপতে পারবে, তার বাইরে সে কিছু মেজার করতে পারবে না। এই জন্য আমরা বলতেছি কি ডামি ভোল্টমিটার। এখন কেন সে 0 থেকে 5 ভোল্টের বাইরে মাপতে পারবে না, বা কেন আমরা এক্স্যাক্টলি 0 থেকে 5 ভোল্টের মধ্যে মাপতে পারে এরকম একটা ভোল্টমিটার তৈরি করতেছি, এটার ব্যাখ্যা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই দেখবা, কয়েকটা স্লাইড পরেই আসবে। তো ফার্স্টে আমরা এটা তৈরি করব, তারপরে আমরা দেখব কিভাবে এই সার্কিটটাকে একটু চেঞ্জ করে আমরা আবার এই বড় রেঞ্জের ভোল্টেজ মাপতে পারি। তো সেটা আমরা দেখব পরে, আগে আমরা এটা দেখি। তো এই কাজের জন্য আমরা ATmega32 এই মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করব। এখন ATmega32 একটা বেশ পাওয়ারফুল মাইক্রোকন্ট্রোলার। আমার শুধু একটা ডামি ভোল্টমিটার বানানোর জন্য এত পাওয়ারফুল জিনিস ইউজ না করলেও চলে। তো এইটার জায়গায় যে কোনো কিছু A-Tiny অথবা ATmega8 এই জাতীয় ছোট কম পাওয়ারফুল মাইক্রোকন্ট্রোলার ইউজ করা যায় এটার জন্য। তো এই স্লাইডটাতে দেখো এডিসি অফ ATmega32, এটার মধ্যে ATmega32 এর এডিসির মধ্যে যা কিছু আছে সব কিছু মানে ফিচারগুলো একটার পর একটা দেয়া আছে, কিন্তু এখানে দেখো 1 থেকে 9 পর্যন্ত আমরা হোয়াইট করে রাখছি, আর তার পরেরগুলা ব্ল্যাক। তার কারণ হলো আমরা আজকের এই লেকচারের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এই পয়েন্টগুলো নিয়ে অল্প বিস্তর ডিসকাশন করব, আর এর পরেরগুলা আমরা ফার্দার নেক্সট ক্লাসে হয়তো দেখব যদি দরকার হয়। ওকে। তো এটার মধ্যে ফার্স্ট পয়েন্টটা হলো যে 10 বিট রেজলিউশন এই এডিসির। এখন রেজলিউশন বলতে কি মিন করে এটা তো আমাদের আগের ক্লাসেই দেখানো হয়েছে, যে এবং তোমরা জানো অলরেডি যে রেজলিউশন দিয়ে কি হয়। নাম্বার 2 হলো 0 টু ভিসিসি এডিসি ইনপুট ভোল্টেজ রেঞ্জ। এটা আমরা অলরেডি বলছি আগের স্লাইডটাতেই, যে আমরা যেটা মাপবো ওইটার 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত রেঞ্জে ভোল্টেজকে সে মাপতে পারে। কেন মাপতে পারে ওটার ব্যাখ্যা কিন্তু এটাই, যে আমার এই ATmega32 এর যেই এডিসি আছে এইটার ভ্যালিড রেঞ্জ হলো 0 থেকে ভিসিসি পর্যন্ত। ভিসিসি মিন্স মাইক্রোকন্ট্রোলারকে পাওয়ার আপ করার জন্য যে ভোল্টেজটা আমরা ইউজ করতেছি, তো আমরা ওইটা 5 ভোল্ট ইউজ করি। সো আমাদের ভ্যালিড ভোল্টেজ ইনপুটের রেঞ্জ হলো 0 থেকে 5 ভোল্ট। তারপরে নাম্বার 3 হলো 8 মাল্টিপ্লেক্সড সিঙ্গেল এন্ডেড ইনপুট চ্যানেলস। এটার অর্থ কি? এটার অর্থ হলো অ্যাকচুয়ালি এডিসি মডিউল এই তোমার ATmega32 এই মাইক্রোকন্ট্রোলারটাতে আছে মোট 8টা। অ্যাকচুয়ালি মডিউল কয়টা আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার 8টা ডিফারেন্ট ইনপুটে আমি অ্যানালগ সিগন্যাল নিয়ে ওইটাকে ডিজিটালে কনভার্ট করতে পারি। তো এটার মধ্যে একটা ওয়ার্ড আছে দেখো, মাল্টিপ্লেক্সড। এটার অর্থ হলো অ্যাট এ টাইম যে কোনো একটা ইনপুট সিগন্যালকে তুমি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে পারো, কিন্তু বাকি যে 7টা থাকবে ওই 7টাকেও তুমি এডিসি করতে পারো, কিন্তু সেটা মাল্টিপ্লেক্সড একটা ওয়েতে। তার মানে ধরো 1 নাম্বার এডিসি যখন
কনভার্সন হচ্ছে তখন বাকি সবগুলা বন্ধ থাকবে, ঠিক তার নেক্সট মুহূর্তেই আমি 2 নাম্বার এডিসি দিয়ে কনভার্টটা করতে পারি, তখন বাকিগুলা বন্ধ থাকবে। তো এই জিনিসটা অনেকটা এমন যে রিয়েল টাইমে যখন এই কাজটা খুব ফাস্ট চলতে থাকবে তখন তুমি দেখবা যে 7টায় 8টাই অ্যাকচুয়ালি একই সাথে কাজ করতেছে, এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সড। তারপরে নাম্বার 4 হলো সিলেক্টেবল 2.56 ভোল্ট এডিসি রেফারেন্স ভোল্টেজ। এখন এডিসি রেফারেন্স ভোল্টেজ কি বা 2.56 ভোল্টেজ এটাই বা কেন, এটা আমরা আর একটু পরে দেখব। তো আচ্ছা, আর এর পরের যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা কথা বলবো আরো একটু পরে। তো আপাতত যেই ফার্স্টের 3টা পয়েন্ট জানলেই আমাদের হবে, আমরা সামনে আগাই। আচ্ছা, তো এডিসির আরো ডেপথে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখব, ওটা হলো সেকেন্ডারি ফিচার। সেকেন্ডারি ফিচার বলতে কি বোঝায়? আমরা ফার্স্ট ক্লাসের দিন যেটা বলছিলাম যে মাইক্রোকন্ট্রোলারের অর্থাৎ ATmega32 এর 32টা যে পিন আছে সেই সবগুলা পিনকে তুমি ইদার ইনপুট আর আউটপুট হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে? বাট এই ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করা এগুলো হলো সবগুলা পিনের প্রাইমারি কাজ, অর্থাৎ তুমি আদারওয়াইজ স্পেসিফাই না করলে সে বাই ডিফল্ট ইনপুট বা আউটপুট পিন হিসাবে থাকবে। কিন্তু ওটার জন্য কিন্তু তোমাকে আবার ডিডিআর এর মধ্যে 1 বা 0 দিয়ে তাকে ডিফাইন করতে হবে যে এটা ইনপুট নাকি আউটপুট। এখন ধরো তুমি কোনো সেকেন্ডারি ফিচার অ্যাক্সেস করতে চাও, সেকেন্ডারি ফিচার অনেকটা এইরকম যে ইনপুট আউটপুট ছাড়া অতিরিক্ত যেই কাজে তাকে স্পেশালি ইউজ করা যায় ওটাই হলো তার সেকেন্ডারি ফিচার। তো ওটার জন্য আমাকে আবার কনফিগার করতে হবে। তো দেখি আমরা, দেখো এইটা হলো যে তুমি যখন প্রোটিয়াসে দেখো তখন এইরকম একটা ব্লক দিয়ে ATmega32 কে রিপ্রেজেন্ট করা হয়। তো ওইটার প্রত্যেকটা পিনের পাশে দেখো PB0/T0/XCK অনেক কিছু লেখা আছে স্ল্যাশ দিয়ে, কয়েকটা নাম, 3টা নাম স্ল্যাশ দিয়ে আলাদা করা আছে। দেখো PB1/T1, তারপর PB5/MOSI বা PB6/MISO। তো এই জিনিসগুলোর মধ্যে দেখো তোমরা যেটা প্রাইমারি ফিচার অর্থাৎ আইও ইনপুট অর আউটপুট, ওইটা তুমি ওইটাকে এইরকম PB5 দিয়ে লেখা হচ্ছে, PB5 দিয়ে আমি এটার প্রাইমারি ফিচারটাকে মিন করতেছি, স্ল্যাশ দিয়ে সেকেন্ড যে নামটা লেখা আছে ওটা হলো তার সেকেন্ডারি ফিচার বা সেকেন্ডারি কাজ বা স্পেশাল কাজ। তো এখানে দেখো দেখানো হচ্ছে যে প্রাইমারি ফিচারটা হলো ফার্স্টে যেই নামটা লেখা আর স্ল্যাশ দিয়ে তারপরে যেটা লেখা ওটা হলো তার সেকেন্ডারি ফিচার। তো যেহেতু এডিসি একটা সেকেন্ডারি ফিচার, তো এডিসি ইউজ করতে হলে আমাকে স্পেশালি ওই এডিসি মডিউলকে কনফিগার করতে হবে। তো আমরা আগেই বলছিলাম যে ATmega32 এর সিঙ্গেল এন্ডেড ইনপুট চ্যানেল এডিসির জন্য আছে মোট 8টা। দেখো এখানে দেখানো হয়েছে যে এই PA0 থেকে PA7 পর্যন্ত যে 8টা পিন আছে এদের প্রত্যেকেরই সেকেন্ডারি ফিচার হলো তারা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হিসেবে কাজ করতে পারে, এবং এদের নাম দেওয়া হয়েছে দেখো ADC0, ADC1 থেকে ADC7 পর্যন্ত। ওকে, এখন প্রশ্ন হলো যে এই কনফিগার করার কাজটা বা এডিসি কে ইনিশিয়ালাইজ করার কাজটা কিভাবে করতে হবে। তো সেটার জন্য আমার 3টা কাজ করতে হয় মেইনলি। একটা হলো সিলেক্টিং দ্য রেফারেন্স, তারপর হলো এডিসি ক্লক ফ্রিকোয়েন্সি ঠিক করে দেওয়া এবং এডিসি কে এনাবল করা। এই জিনিসগুলো তোমাদের কাছে হয়তো এখনো একটু দুর্বোধ্য লাগতেছে, বাট আমরা এবার এই 3টা পয়েন্টের ব্যাখ্যা বা এই 3টা কাজ কিভাবে করতে হয় সেটা দেখব। তো সেটার জন্য আমাদেরকে এরকম একটা জিনিসের মধ্যে যেতে হবে। তো তার আগে দেখি যে এটা আসলে কোথা থেকে আসছে। দেখো আমি তোমাদের সবাইকে এটা দিব বা তোমরা নেটে খুঁজলেই পেয়ে যাবে, ATmega32 এর একটা ডাটা শিট আছে। এটা ইটসেলফ একটা বইয়ের মতো। দেখো এইটার নাম্বার অফ পেজেস হলো 317। তো এত লম্বা একটা ডেসক্রিপশন, এটা অনেকটা ATmega32 এর অপারেটিং ম্যানুয়াল, অর্থাৎ কিভাবে ATmega32 কে দিয়ে বিভিন্ন রকম কাজ করা যায় তার সবকিছুই আসলে এই ডাটা শিটটার মধ্যে লেখা আছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আমি মাইক্রোকন্ট্রোলার
নিয়ে কাজ করা বা এটা কিভাবে কাজ করে সেটা শিখেছি অনেকটা ভুল করতে করতে। ফার্স্টে একবার ট্রাই করলাম, ভুল হলো, আবার ট্রাই করলাম, এভাবে একটা সময় এসে বুঝছি যে হ্যাঁ এটা এভাবে কাজ করে। তো আমার সেই ভুল করার, অর্থাৎ ভুল করতে গেলেও তো কোনো একটা কিছু দেখে ভুল করতে হয়। তো আমি শুরু করেছিলামই কিরকম, ডাটা শিট দেখে। ডাটা শিট দেখে পড়তে পড়তে, অর্থাৎ যখনই তুমি একটা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতে যাবা বা করবা, তখন তোমার কাছে সব থেকে বড় রেফারেন্স হলো এই ডাটা শিট। এই ডাটা শিট তোমাকে যা বলে তুমি সেরকম করে এক্স্যাক্টলি করতে পারলে তোমার যে কোনো স্পেশাল ফিচার অথবা সেকেন্ডারি ফিচারকে দিয়ে তুমি কাজ করাতে পারবা। তার মানে একটা মাইক্রো কন্ট্রোলারের জন্য সব কিছুই আছে এই ডাটা শিটটার মধ্যে। তো তোমাদের কাজ হলো এই ডাটা শিটটা পড়ে কিভাবে ইন্টারপ্রিট করতে হয়, আর এই ডাটা শিট পড়ে তুমি যা বুঝতেছো এটাকে কিভাবে কাজে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শেখা। ওইটা যখন তুমি পারবা, তার মানে তুমি আসলে মাইক্রো কন্ট্রোলার শিখে ফেলছো। তো আমরা দেখি এটার মধ্যে কি আছে। তো এটা অ্যাকচুয়ালি ওপেন করা ছিল। তো এখানে দেখো অনেক কিছু আছে এটার মধ্যে। তো তোমরা এই ইন্ডেক্সগুলোর মধ্যে ফার্স্টে যাবা হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটাকে এক্সপ্যান্ড করো। এক্সপ্যান্ড করে আমাদের অ্যাকচুয়ালি লাগবে হলো, আচ্ছা, এখান থেকে দেখি। হ্যাঁ, এটা একটা রেজিস্টার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এইরকম 8টা জায়গা দেখানো, এটা আসলে কি? ঘটনাটা হলো যে যখন আমি ATmega 32 এর একটা এডিসি মডিউল, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করতেছি, তখন আমাকে কিছু বিশেষ বিশেষ জিনিস স্পেসিফাই করে দেয়া লাগবে। তার মধ্যে এক নাম্বার হলো আমাদের স্লাইডটাতে যেটা লেখা ছিল, সিলেক্টিং এর রেফারেন্স। তো একটা রেফারেন্স কি জিনিস সেটা হলো অনেকটা এরকম। যখনই কোনো জিনিস তুমি মাপতে চাও তখন তোমার একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে, ফিক্সড কোয়ান্টিটি, যার সাথে কম্পেয়ার করে তুমি অন্য যে কোনো কোয়ান্টিটির ভ্যালু কত সেটা বুঝতে পারো। ওটাকে আমরা বলতেছি রেফারেন্স। অর্থাৎ আমি যখন একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করতেছি, তখন কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ওই অ্যানালগ সিগন্যালের ভ্যালু কত সেটা বুঝতে গেলে আমাকে তো কোনো একটা কিছুর সাথে কম্পেয়ার করতে হবে। মাল্টিমিটার দিয়ে যখন আমরা মাপি তখন মাল্টিমিটার সুন্দর আউটপুট দেখায় যে এটা আসলে 9.6 ভোল্ট, বাট সে কিভাবে বুঝছে যে ওইটা 9.6 ভোল্ট? ওইটা বোঝার জন্যে তাকে স্পেসিফিক্যালি, মেশিন তো আসলে কিছু জানে না, তো তাকে আগে তোমাকে শেখাতে হবে যে এক্স্যাক্টলি এটা হলো 5 ভোল্ট, তুমি এটার সাথে কম্পেয়ার করে বাকি সমস্ত ভোল্টেজগুলোর ভ্যালু কত হবে সেটা আমাকে আউটপুট দাও। তার মানে একটা মেশিনকে দিয়ে তুমি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করতে গেলে তোমাকে আগে মেশিনকে একটা ফিক্সড ভোল্টেজ দেয়া লাগবে, যে মেশিন অলরেডি জানবে যে এই যে ভোল্টেজটা আমি পাচ্ছি এটা অ্যাকচুয়ালি 5 ভোল্ট, এটার সাথে কম্পেয়ার করে আমি বাকি সব ভোল্টেজগুলোর ভ্যালু আউটপুটে নিয়ে আসবো। তো ওই রকম আমাদেরকে একটা রেফারেন্স দেয়া লাগে মাইক্রো কন্ট্রোলারকে। তো ওই রকম রেফারেন্স দেওয়ার জন্য আমাদের হাতে দুইটা অপশন আছে, একটা হলো এক্সটার্নাল রেফারেন্স আর একটা হলো ইন্টারনাল। এখন এক্সটার্নাল রেফারেন্স তার মানে হলো তোমাকে একটা ভোল্টেজ সাপ্লাই করতে হবে মাইক্রো কন্ট্রোলারকে। এখন ওটা হলো অ্যানালগ ভোল্টেজ সাপ্লাই, একটা পিন আছে। সেটা হলো, দেখো এইটার মধ্যে এই এভিসিসি বলে একটা জিনিস আছে, একটা পিন আছে। এই পিনে তুমি এক্সটার্নালি একটা ভোল্টেজ সাপ্লাই করতে পারো, ওইটাকে সে রেফারেন্স হিসেবে রাখবে। এটা একটা ওয়ে। আর একটা হলো ইন্টারনাল, যেটা বলতেছি, দেখো এটাকে বলতেছি যে ইন্টারনাল ব্যান্ড গ্যাপ রেফারেন্স, এটার ভ্যালু হলো 2.56 ভোল্ট। এখন এক্সটার্নাল সাথে ইন্টারনালের পার্থক্যটা কোথায়, বা কোনটার অ্যাডভান্টেজ কি, বা কোনটা কেন অন্যটার থেকে ভালো, এই জিনিসগুলো নিয়ে ফার্দার আরো বুঝতে গেলে আরো বেশি কিছু জানা লাগে। তো আপাতত সেই জিনিসগুলো আমাদের না জানলেও চলবে। আমরা ফর দ্য টাইম বিং 5 ভোল্ট এক্সটার্নাল রেফারেন্স ইউজ করব। তার মানে হলো
মাইক্রোকন্ট্রোলারকে পাওয়ার আপ করার জন্য যেই ভোল্টেজটা আমরা ইউজ করি, যেই 5 ভোল্ট ইউজ করি, এক্স্যাক্টলি ওইটাকেই আমরা রেফারেন্স ভোল্টেজ হিসেবে মাইক্রোকন্ট্রোলারে ইনপুট দিব, অর্থাৎ এভিসিসি পিনের সাথে শর্ট করে রাখবো। আচ্ছা, সেটার সঙ্গে আরও একটা জিনিস হলো যে এইখানে দেখো এভিসিসি পিনের ওপরে আর একটা পিন আছে, ওটাকে বলা হচ্ছে এরএফ। এই পিনটাকে একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে রাখতে হয়, অর্থাৎ গ্রাউন্ড আর এই এরএফ এই পিনের মধ্যে একটা ক্যাপাসিটর লাগিয়ে রাখতে হয়। এইটার সুবিধা কি বা কেন করতেছি, এটা হলো এই এরএফ পিনটা অ্যাকচুয়ালি এই ইন্টারনালি থ্রু সাম সার্কিটরি এভিসিসি পিনটার সাথে শর্ট হয়ে আছে। তার মানে যখন তুমি একটা ক্যাপাসিটর ওখানে লাগিয়ে রাখবা, তখন এভিসিসি পিনে যে রেফারেন্স তুমি ইনপুট করতেছো ওইটার মধ্যে সামান্য কোনো নয়েজ থাকলে সেই নয়েজটা ক্যান্সেল করতে পারে ওই ক্যাপাসিটরটা। এখন রেফারেন্স ভোল্টেজকে কেন নয়েজ ফ্রি রাখতে হবে এটা তোমরা অলরেডি বুঝতে পারতেছো। তার কারণ হলো যখন তোমার রেফারেন্সে নয়েজ আসবে তখন কিন্তু তোমার আউটপুটের মধ্যেও উল্টাপাল্টা আসবে, অর্থাৎ নয়েজ আসবে। তো আমরা সামনে আগাই, আমরা বুঝলাম আসলে রেফারেন্সটা কি জিনিস। তারপর আচ্ছা, নেক্সট পয়েন্ট হলো এডিসির ক্লক ফ্রিকোয়েন্সি ঠিক করে দেয়া। তো বলতে পারো যে এডিসি ক্লকই বা কি বস্তু। এখানে দেখো রেড মার্ক করা আছে যে এডিসি ক্লক, হোয়াট ইজ এডিসি ক্লক। তোমাদের খেয়াল আছে ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম যে মাইক্রোকন্ট্রোলারকে চলার জন্য তার একটা ক্লক লাগে, ইন্টারনাল ক্লক। সেই ক্লক ফ্রিকোয়েন্সিটাই তোমরা সেট করো 8 মেগাহার্টজ। যখন কোড করো তখনও একটা প্রজেক্ট কনফিগারেশনের মধ্যে ওটা লিখতে হয়, আবার যখন তোমরা আইএসআইএস এ সিমুলেট করতেছো তখনও কিন্তু ওখানে তোমাকে সেট করে দেওয়া লাগে যে আসলে তার ইন্টারনাল তার ক্লক ফ্রিকোয়েন্সি হলো 8 মেগাহার্টজ। এটা কেন? এটা অনেকটা হিউম্যান হার্টের মতো, অর্থাৎ হিউম্যান হার্ট যেমন বিট যতক্ষণ পর্যন্ত করতেছে অতক্ষণ পর্যন্ত হিউম্যান বডি কাজ করতেছে, ওই হার্ট বিটিং থেমে গেলেই তুমি শেষ। এক্স্যাক্টলি ওই রকম এই ক্লক যতক্ষণ পর্যন্ত অন থাকবে অতক্ষণ পর্যন্ত মাইক্রোকন্ট্রোলার কাজ করবে, আর এই ক্লক না থাকলে তোমার কোড আর এক লাইনও সামনে আগাবে না। তো এই এডিসি এর কাজ করার জন্যও এরকম একটা ক্লকের দরকার হয়। ক্লক মিনস একটা স্কোয়ার ওয়েভ, অ্যাকচুয়ালি স্কোয়ার ওয়েভ না, 0 আর 5 ভোল্টের এরকম একটা কন্টিনিউয়াস সিকোয়েন্স, এটাই হলো তোমার ক্লক। এখন এই ক্লকের এই যে 0 থেকে 5 ভোল্টেজের ট্রানজিশনটা হয়, এই এক একটা ট্রানজিশনের ইনস্ট্যান্টেই সে এক একটা কাজ করতে পারে। এখন এটার অর্থ কিন্তু এই না যে এটাই অ্যাকচুয়ালি এডিসির স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তা না। কিন্তু এইখানে দেখো একটা ফুল এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের জন্য এই এডিসি ক্লকের 25 এতগুলা ফুল টাইম ইন্টারভ্যাল লাগছে। অর্থাৎ যেই এডিসি ক্লকটা আছে সেইটার 25টা পিরিয়ড যাওয়ার পরে সে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন কমপ্লিট করতে পারে। এখন এটা অলওয়েজ ট্রু না, এটা হলো ফার্স্ট কনভার্সন, অর্থাৎ এডিসি যখন কনভার্সন শুরু করলো তখন ফার্স্ট টাইম তার কনভার্ট করতে এই টাইমটা লাগে। এখন এডিসি ক্লক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা না হলে তোমার এডিসি কাজ করবে না, এটা বুঝতে পারতেছো। এখন এই এডিসি ক্লক তোমাকে সিলেক্ট করে দেয়া লাগবে, অর্থাৎ তুমি কত ফ্রিকোয়েন্সির এডিসি ক্লক চাও। ইনহেরেন্টলি তুমি বুঝতে পারতেছো যে এইটা আসলে ক্লক যত ফাস্ট হবে এডিসির অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনও অত ফাস্ট হবে। এখন বলতে পারো যে তাহলে তো আমি অলওয়েজ এডিসি ক্লক যত বেশি দেওয়া সম্ভব অত বেশি দিব। এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো এডিসি ক্লক ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, অর্থাৎ এডিসি যত ফাস্ট কাজ করবে তার মার্জিন অফ এরর অত বেশি হবে, অর্থাৎ সে অত বেশি ভুল করতে থাকবে। তার মানে হলো তোমার অ্যাকিউরেসি আর স্পিডের মধ্যে একটা কম্প্রোমাইজে আসতে হবে। তুমি খুব বেশি স্পিড চাও নাকি খুব বেশি অ্যাকিউরেসি চাও? তো একটা মিডল গ্রাউন্ডে আসতে পারো যে আমার খুব বেশি স্পিডে দরকার নেই, আবার খুব স্লো লাগবে না, তবে মোটামুটি একটা স্পিডে হইলেই হয়, আমার অ্যাকিউরেসি একটা মডারেট পর্যায়ে থাকলেই হবে। তো এভাবে তুমি চুজ করতে পারো।
তো সেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি জানা লাগবে যে এডিসি ক্লকটা কোথা থেকে আসে, আর আমি যে বলতেছি যে সিলেক্টিং এডিসি ক্লক ফ্রিকোয়েন্সি এটাই বা কিভাবে করতে হয়। তো এটা আমরা দেখব একটু পরেই, আমরা দেখব। আমরা দেখি আর কি লাগবে আমার। আচ্ছা, তারপরে এখানে আমার কোড শুরু হয়ে গেল। তো এটা দেখার আগে আমরা দেখি যে এই কোডটা কিভাবে লিখবো আমরা। তো দেখো, আগে দুইটা জিনিস বললাম। একটা হলো যে আমার রেফারেন্স সিলেকশনের একটা ব্যাপার আছে, যে কোনটা এক্সটার্নাল রেফারেন্স না ইন্টারনাল রেফারেন্স সিলেক্ট করব, এটা একটা কথা। আর একটা হলো এডিসি ক্লক ফ্রিকোয়েন্সি, সেটা কত হবে। এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসা স্বাভাবিক, যে আমি বলতেছি যে এডিসির রেফারেন্স সিলেক্ট করব বা ক্লক ফ্রিকোয়েন্সি সিলেক্ট করব, কিন্তু প্রশ্ন হলো যে কিভাবে করব, এটা কোথায় বলতে হবে আমাকে। তো তোমরা অলরেডি করতেছো বা করে আসছো, ওটা হলো যে কোনো একটা পিন ইনপুট নাকি আউটপুট, এটা ডিফাইন করে দিয়ে আসতে হয় কোন জায়গায়, ডিডিআর এর মধ্যে, অর্থাৎ ডাটা ডিরেকশন রেজিস্টারের মধ্যে 1 অথবা 0 লিখে দিয়ে আসলে সেইটার আউটপুট অর ইনপুট হিসেবে কাজ করে। এখানেও এক্স্যাক্টলি একই রকম। এইখানেও এই এডিসির রেফারেন্স কোনটা হবে এবং ক্লক ফ্রিকোয়েন্সি কত হবে, এইটা ডিফাইন করার জন্যে ওই রকম একটা রেজিস্টার আছে, অর্থাৎ 8টা বিটের একটা ফাঁকা জায়গা আছে, যেই রেজিস্টারটার মধ্যে তুমি এক একটা বিটে এক এক রকম মানে 1 অর 0 লিখে দিয়ে আসলে তোমার এক একটা সিলেকশন ইমপ্লিমেন্টেড হবে। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারবে যে তুমি এডিসির জন্য এই রেফারেন্সটা চাচ্ছ। তো জাস্ট আমার তো অনেকগুলো চয়েস করার বিষয় আছে। এখন পর্যন্ত তুমি জাস্ট জানো যে তোমাকে ক্লক ফ্রিকোয়েন্সিটা চুজ করতে হয় আর রেফারেন্সটা চুজ করতে হয়। আরও কিছু জিনিস চয়েসের ব্যাপার আছে, তো সেইগুলোতে আমরা আসবো একটু পরে। তো এই রকম চয়েসগুলা, তোমার চয়েসগুলা ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারকে বোঝানোর জন্য কিছু পার্টিকুলার রেজিস্টার আছে। সেই রেজিস্টারগুলোর ভ্যালু তুমি ঠিকঠাক লিখতে পারলেই তোমার কাজ শেষ। এখন এই ঠিকঠাক লিখতে পারার জন্য তোমাকে কনসাল্ট করতে হবে এই যেই ওপেন করা আছে আমার যেই ডাটা শিট, এটা এই ডাটা শিটের মধ্যে এডিসির সঙ্গে রেলেভেন্ট যতগুলো রেজিস্টার আছে সবগুলো ডেসক্রিপশন আছে একটা একটা করে। তো দেখো, আমাদের ফার্স্ট যে রেজিস্টারটা আমরা দেখব ওটাই হলো আমার এডি মার্কস। এটার ফুল মিনিং হলো এডিসি মাল্টিপ্লেক্সার সিলেকশন রেজিস্টার। এটা দিয়ে কি হয়, এটা আমি বলছি যে এটি মেগা 32 এর সবগুলা রেজিস্টারই 8 বিটের হয়, অর্থাৎ এই রেজিস্টারটার মধ্যে 8টা বিট আছে, 8টা খালি জায়গা আছে। তো দেখো, এইটার মধ্যে বিট পজিশনগুলোর এক একটা নাম আছে। 0 থেকে 4 পর্যন্ত এইগুলা মার্কস, মার্কস 0 থেকে মার্কস 4। 5 নাম্বার এটা হলো এডিএলএআর, 6 আর 7 এটা হলো আরইএফ এস নট, আরইএফ এস ওয়ান। এখন কোনটা কি সেইটার বর্ণনা খুব সুন্দর করে এর পরে এই প্যারাগুলার মধ্যে দেয়া আছে। আমাদের ফার্স্ট কনসার্ন ছিল যে রেফারেন্স কোনটা হবে এটা সিলেক্ট করতে হবে। তো দেখো, এখানে সুন্দর করে একটা চার্ট বানিয়ে লেখা আছে যে এই আরইএফ এস ওয়ান, আরইএফ এস নট, এই যে এইটা, এই 7 নাম্বার এবং 6 নাম্বার বিট, এদের মধ্যে 0-1 কম্বিনেশন তুমি যখনই দিবা তখন এরএফ ইন্টারনাল ভিরেফ টার্নড অফ। তার মানে হলো এই 0-0 দিয়ে তুমি ইন্টারনাল রেফারেন্সকে অফ করতেছো। আবার 0-1 কম্বিনেশন দিয়ে তুমি এভিসিসি পিনে যেই ভোল্টেজটাকে সাপ্লাই করবা ওটাকেই তুমি মাইক্রো কন্ট্রোলার রেফারেন্স ভোল্টেজ হিসেবে ইউজ করতে থাকবে। এবং দেখো, সেখানে অলরেডি বলা আছে এভিসিসি উইথ এক্সটার্নাল ক্যাপাসিটর অ্যাট এরএফ পিন, অর্থাৎ আমরা যেটা ইউজ করব ওটাই 5 ভোল্টকে এভিসিসি পিনের সঙ্গে শর্ট করে এরএফ পিনের সঙ্গে একটা ক্যাপাসিটর দিয়ে ক্যাপাসিটরের অন্য এন্ড গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে রাখবো। তার মানে আমাদের এই এই দুইটা বিটের মধ্যে 0-1 লিখতে হবে। এই দুইটা বিটের মধ্যে 0-1 লেখার অর্থই হলো মাইক্রো কন্ট্রোলারকে এটা জানিয়ে দেয়া যে আমি এক্সটার্নাল রেফারেন্স ইউজ করতে চাই।
আরেকটা জিনিস দেখো, এখানে 10 এটা রিজার্ভড, অর্থাৎ তুমি এটা দিবা না, এটা তুমি করতে পারবা না। আরেকটা হলো 11, এই 11 দিলেই ইন্টারনাল যে রেফারেন্সের আরেকটা অপশন ছিল ওইটা কাজ করতে থাকে 11 দিলে। তো আমাদের এটা লাগবে না, আমাদের অ্যাকচুয়ালি এটা লাগবে 01। তাহলে দেখো আমরা বুঝছি যে রেফারেন্স কিভাবে সিলেক্ট করব, ওটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন দেখো ADLAR, এটার ফুল ভার্সন হলো এডিসি লেফট অ্যাডজাস্ট রেজাল্ট। এটা দিয়ে কি হয় এটা আমরা একটু পরে আসব, তার আগে আমরা দেখি যে আমাদের সেকেন্ড ইস্যু ছিল যে এডিসির ক্লক ফ্রিকোয়েন্সি কত হবে। তো সেইটা কোথা থেকে আসে, ওটা আরেকটা রেজিস্টারের মধ্যে গেলেই আমি বুঝবো যে ওটা কোথা থেকে আসে। আর এই রেজিস্টারের মধ্যে যে আরো বিটগুলো ছিল ওগুলোর কি কাজ ওটা আমরা একটু পরে দেখবো আবার। তো তার আগে আমরা দেখে আসি যে ক্লক ফ্রিকোয়েন্সি কোথায় সিলেক্ট করতে হয়। দেখো এই আরেকটা রেজিস্টার আছে, যেই রেজিস্টারটার নাম হলো এডিসি এসআরএ, এটা হলো এডিসি কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস রেজিস্টার এ। এখন এই রেজিস্টারটার মধ্যে কি হয়, এই রেজিস্টারটার মধ্যেও 8টা বিট আছে। তো আমার অত কিছু আপাতত এখন লাগতেছে না। আমাদের যে ক্লক ফ্রিকোয়েন্সি সিলেক্ট করার যেই সমস্যাটা ছিল ওটা দেখো, এই ADPS2, ADPS1 আর ADPS0 এই 3টা বিট দিয়ে অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করতে পারি ক্লক ফ্রিকোয়েন্সি কত হবে। এখন প্রশ্ন হলো যে এই 3টা বিট দিয়ে যে আমি লিখবো, এখন সেই অপশনগুলো কি কি সুন্দর করে লেখা আছে আরো একটা চার্ট দিয়ে। এখানে দেখো ADPS210 এই তিনটার যতগুলা কম্বিনেশন সম্ভব সবগুলা কম্বিনেশনের জন্য কি হয় সেটা এই পাশে লেখা আছে। এখন দেখো এখানে একটা কথা লেখা আছে ডিভিশন ফ্যাক্টর। হোয়াট ইজ ডিভিশন ফ্যাক্টর? অ্যাকচুয়ালি এডিসি ক্লক যেটা ইউজ করবে মাইক্রোকন্ট্রোলার, ওইটার জন্য আলাদা করে তার একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে হয় না। সে যে কাজটা করে এডিসির যে ইন্টারনাল ক্লকটা আছে, যে এটা তুমি ওই 8 মেগাহার্টজ বলে লিখে আসতেছো বা তোমার প্রজেক্ট কনফিগারেশনের মধ্যে ঠিক করতেছো, মাইক্রোকন্ট্রোলার যে কাজটা করে ওই ক্লক সিগন্যালটা, অর্থাৎ ওই স্কোয়ার ওয়েভ বা ওই ক্লক সিগন্যালটাকে সে পার্টিকুলার একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করে তারপরে এডিসির ক্লক হিসেবে ইউজ করতে পারে। তো দেখো ফার্স্টের যেই কম্বিনেশনটা 0 0 0, এই কম্বিনেশনের জন্য ডিভিশন ফ্যাক্টর হলো 2। তার অর্থ হলো তুমি যখন এই 3টা বিটে 0 0 0 এইটা লিখবা, তখন মাইক্রোকন্ট্রোলার মাইক্রোকন্ট্রোলারের ফ্রিকোয়েন্সি যদি 8 মেগাহার্টজ হয় তাহলে এডিসি ক্লক ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 4 মেগাহার্টজ। অর্থাৎ এক্স্যাক্টলি ওই সিগন্যালটাকে 2 দিয়ে ভাগ করে তারপর নিয়ে আসবে, অর্থাৎ ওইটার যে ফ্রিকোয়েন্সি ছিল তাকে এই ডিভিশন ফ্যাক্টরগুলো দিয়ে ভাগ করলে যে আউটপুটটা আসে ওইটাই এডিসি ক্লক হিসেবে ইউজ হয়। তার মানে তোমার যখন ফার্স্ট এডিসি দরকার হবে তখন তুমি এই 2 3 বা 4 এইরকম ডিভিশন ফ্যাক্টর ইউজ করতে পারো, অর্থাৎ 0 0 0 0 0 1 আর 0 1 0 এই কম্বিনেশনগুলো ইউজ করতে পারো। আর তোমার যদি অ্যাকিউরেসি অনেক বেশি দরকার হয়, অর্থাৎ স্লো কনভার্সনে তুমি হ্যাপি হও অ্যাকিউরেট আউটপুট নিয়ে, তাহলে তুমি 128 অথবা 64 এই ডিভিশন ফ্যাক্টরগুলো ইউজ করতে পারো। তো আমরা আপাতত এই 128 এই ডিভিশন ফ্যাক্টরটা ইউজ করি। তো আমাদের ওইটার জন্য কম্বিনেশন হলো 1 1 1, অর্থাৎ আমরা এই এডিসি এসআরএ এই রেজিস্টারটার এডিসি এসআরএ এই রেজিস্টারটার এই 3টা বিটের মধ্যে 1 1 1 লিখে আসলেই আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি এডিসি ক্লক ফ্রিকোয়েন্সি সিলেক্ট হবে ইন্টারনাল ক্লক ফ্রিকোয়েন্সি বাই 128। তো আমরা বুঝলাম কিভাবে রেফারেন্স সিলেক্ট করতে হয় আর তার সাথে আমার ক্লক ফ্রিকোয়েন্সি কিভাবে সিলেক্ট করতে হয়। তো এবার আমরা ব্যাক যাই আবার আমাদের স্লাইডগুলোতে। এখানে বলতেছি যে কোড স্নিপেট টু ইনিশিয়ালাইজ দ্য এডিসি। ওকে, তো আমরা দেখে আসলাম কি যে এডি মার্কসের মধ্যে আমাদেরকে এই যে
01 এটা লিখে দিলেই আমাদের কাজ শেষ, আমাদের রেফারেন্স সিলেকশন শেষ। তো দেখো বাই ডিফল্ট অর্থাৎ ইনিশিয়ালি সব কিছুর ভ্যালুই 0 থাকে, তার মানে আমি জাস্ট REF S0 এটার মধ্যে একটা 1 লিখে আসতে পারলেই আমার কাজ শেষ। তো সেটাই করা হচ্ছে দেখো এটার মধ্যে। ADMARKS ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এটা এরকম হওয়া উচিত না, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো অলওয়েজ তুমি এমন করে ভ্যালু অ্যাসাইন করবা যেন অন্য বিটগুলার ভ্যালু আনচেঞ্জড থাকে। তো আমরা জানি ইনিশিয়ালাইজ সবগুলো শূন্য, মানে ইনিশিয়াল অবস্থায় সবগুলো শূন্যই ছিল, তারপরও স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করা উচিত অ্যাট অল টাইমস। তো এখানে আমরা দেখলাম যে এটা এইভাবেই অর্থাৎ ADMARKS or equals to 1 left shift REF S0 এটা করলে কি হচ্ছে সিলেক্টিং এক্সটার্নাল রেফারেন্স, এটা তোমরা অলরেডি বুঝছো। ওকে, নেক্সট পার্ট হলো আমার ক্লক ফ্রিকোয়েন্সি সিলেক্ট করা। তো দেখো এই ADSR এ এটার মধ্যে or equals to এইটা দিয়ে কি হচ্ছে ওটা আমরা আসতেছি পরে। তো এটা দেখো ADPS 2 থেকে ADPS 0 এই সবগুলাকে 1 হিসেবে অ্যাসাইন করলাম। এখন এইটার ঘটনাটা কি ওইটা আমরা দেখব এখনই। ওটার জন্য আবার আমরা ডাটা শিটের মধ্যে যাই। এখন দেখো যে আমার কনফিগার করা শেষ, অর্থাৎ ফান্ডামেন্টাল দুইটা চয়েস আমার দেয়া শেষ। একটা হলো যে আমার রেফারেন্স কোনটা হবে এবং ক্লক ফ্রিকোয়েন্সি কত হবে, এটা আমার বলা শেষ। কিন্তু অনেকগুলা চয়েস কিন্তু আমার এখনো বাকি আছে। কোনগুলা? এক নাম্বার হলো যে আমি কোন চ্যানেলটাকে রিড করতে চাই, অর্থাৎ কোন চ্যানেলে আমার ইনপুট আছে, কোন চ্যানেলকে আমি এখন রিড করব, ওই চয়েসটা আমাকে দেয়া লাগবে। যে ADC 0 or ADC 1 or ADC 2 এইগুলো আসলে কি, এইগুলো হলো এই যে এইখানে দেখো এইখানে যে ছিল ADC 0 1 ADC 2 ADC 3 ADC 4 ADC 5 এগুলোর মধ্যে কোনটাতে আমার ইনপুট আছে ওইটা তো আমাকে বলতে হবে। তো সেই চয়েসটা আমার দেয়া লাগবে। নেক্সট থিং, আমার ওই যে বললাম কোনো একটা পিন সেটা প্রাইমারি কাজ করবে, অর্থাৎ তার প্রাইমারি যে ফিচার আইও ইনপুট আর আউটপুট ওইটা হিসেবে কাজ করবে, নাকি সেকেন্ডারি ফিচার অ্যাক্টিভেট করব, এটা তো আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত পার্টিকুলার রেজিস্টারের ভ্যালু অ্যাসাইন করতেছি যে আমার ওইটার রেফারেন্স কি হবে বা ক্লক ফ্রিকোয়েন্সি কি হবে, কিন্তু এমন একটা বিট আছে যেই বিটের ভ্যালু 0 থেকে 1 করে দেওয়ার সঙ্গে সঙ্গে এডিসি এনাবল হয়, অর্থাৎ অ্যাক্টিভেট হয়। তো সেই বিটটা ওই ওই কাজটা করাও আমাদের এখনো বাকি আছে, অর্থাৎ এডিসি কে এনাবল করতে হবে। ওকে ফাইন, তো সেটা আছে। ও আর একটা কথা মাঝখান দিয়ে বলে রাখি, ওটা হলো যে সেকেন্ডারি ফিচার এবং প্রাইমারি ফিচারগুলার একটা বেসিক ডিফারেন্স হলো সেকেন্ডারি ফিচারগুলা কাজ করার জন্যে কোডকে থেমে থাকতে হয় না। তার অর্থ তুমি ধরো তোমার কোডের মধ্যে মানে মেইন যে মেইনের যেই কোডটা তুমি লিখো ভয়েড মেইন, ওইটার মধ্যে যে কোনো ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় তখন কিন্তু বাকি অন্য সব কিছু অন হোল্ড এই অবস্থাতে আছে, অর্থাৎ প্যারালালি অন্য কোনো কাজ হয় না। তোমরা সি এর কোর্স করে আসছো, তোমরা অলরেডি জানো যে সিকুয়েন্সিয়ালি কোডগুলো সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট হয়। তো এই কোড সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট যদি হয় এবং তুমি ধরো একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের কমান্ড দিয়ে রাখছো, তো যখন সে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করতেছে তার একটা পার্টিকুলার টাইম লাগবে। তো ধরো যে আমার ডিভিশন ফ্যাক্টর ছিল 2, অর্থাৎ এডিসি ক্লক ফ্রিকোয়েন্সির জন্য ডিভিশন ফ্যাক্টর ছিল 2, আর তোমার ইন্টারনাল ক্লক অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের মেইন ক্লক ফ্রিকোয়েন্সি ছিল 8 মেগাহার্টজ। তার মানে কি 4 মেগাহার্টজ হলো আমার এডিসির ক্লক ফ্রিকোয়েন্সি, কিন্তু তারপরও আমার কিন্তু এডিসি ক্লকের 25 এতগুলা ইন্টারভ্যাল অর্থাৎ টাইম পিরিয়ড লাগবে একটা এডিসি কমপ্লিট করতে, অর্থাৎ একটা কনভার্সন কমপ্লিট করতে। তার মানে সিকুয়েন্সিয়াল এক্সিকিউশনে
যদি এই কাজ করার জন্য সে বাকি সমস্ত কাজ বন্ধ রাখে, তার মানে হলো অ্যাকচুয়ালি ইন্টারনাল ক্লকের, মাইক্রোকন্ট্রোলারের মেইন ইন্টারনাল ক্লকের 50টা ক্লক সাইকেল ধরে সে অন্য কোনো কাজ না করে শুধু অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনই করতেছে। তো এটা একটা অনেক বড় প্রবলেম হতো। তো যেই কারণে পুরা মাইক্রোকন্ট্রোলারের আর্কিটেকচারটাই হলো এরকম যে যখন কোনো প্রাইমারি কমান্ড এক্সিকিউট হয়, অর্থাৎ কোনো প্রাইমারি ফিচার এক্সিকিউট হয়, তখন সেকেন্ডারি ফিচারগুলো প্যারালালি কাজ করতে পারে। তার মানে তুমি ওই এডিসিকে একটা কমান্ড দিয়ে দাও, সে তার মতো কাজ করতে থাকবে। তার কাজ শেষ হলে সে বলবে যে আসলে আমার কাজ শেষ। এখন ধরো তুমি একটা ইনস্ট্রাকশন দিয়ে ফেললা যে তুমি এডিসি করো, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করো। তো কখন তার এই কনভার্সনটা শেষ হচ্ছে এটা না জানলে তো তুমি ভ্যালিডেট করতে পারতেছো না। তোমাকে বুঝতে হবে যে আমি কমান্ডটাকে দিলাম, দিয়ে তুমি অন্য কাজ করতেছো, কিন্তু কখন এটা শেষ হলো ওই জিনিসটা তোমার বুঝতে হবে। তো সেই এডিসি মডিউল তোমাকে জানানোর কাজটা করেও একটা রেজিস্টারের বিট দিয়ে। অর্থাৎ তোমার সাথে মাইক্রোকন্ট্রোলারের এভরি কমিউনিকেশন হবে একটা করে বিট দিয়ে বা কয়েকটা বিট দিয়ে। তো ওইরকম একটা পার্টিকুলার বিট আছে যেই বিটের ভ্যালু চেঞ্জ করে এডিসি মডিউল তোমাকে জানায় দেয় যে আমার একটা কনভার্সন শেষ। সেই রকম একটা বিট আছে। তো এই বিটগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো দেখো, আহ, এই রেজিস্টারটার মধ্যে যেটা হলো যে এডি মার্কস, অলরেডি এটার কিছু বিট নিয়ে আমরা কাজ করে আসছি। রেফ S1, রেফ S0, এইগুলা আমরা এই দুইটা নিয়ে আমরা কথা বলছি, এগুলো রেফারেন্স সিলেকশনের জন্য ইউজ হয়। আর ADLAR এটা কি জিনিস সেটা আমরা পরে দেখব। কিন্তু এই যে বললাম এডিসি 0 থেকে এডিসি 7 পর্যন্ত, এটার মধ্যে কোনটার সাথে আমার ইনপুট কানেক্টেড, অর্থাৎ কোনটার ভ্যালু আমি রিড করতে চাই, এইটা তোমাকে ডিফাইন করতে হবে পার্টিকুলার কিছু জিনিস দিয়ে। সেই চয়েসটা তোমাকে বলতে হবে এই মার্কস 0 থেকে মার্কস 4 পর্যন্ত এই 5টা বিট দিয়ে। এই 5টা বিটের কোনটাতে কি দিলে কি হবে এটার একটা চার্ট আছে, দেখো। খেয়াল আছে আমাদের যে ফিচারগুলোর মধ্যে এই ফিচারগুলোর মধ্যে অনেক এই আমরা লাস্টের 3টা পয়েন্ট ব্ল্যাক করে রাখছিলাম এবং বলছিলাম যে এই জিনিসগুলো পরে দেখবো যখন আমার লাগবে। আমরা শুধুমাত্র সিঙ্গেল এন্ডেড যে ইনপুটগুলো আছে, ইনপুট চ্যানেল 8টা, ওইগুলো নিয়ে কাজ করব আপাতত। ডিফারেনশিয়াল ইনপুট চ্যানেল, তারপরে গেইন চ্যানেল কিছু আছে, এই জিনিসগুলো কি এগুলো আমরা পরে দেখব। এইগুলা আপাতত আমার লাগবে না। এইটা কেন বললাম, আবার এটা বললাম তার কারণ হলো দেখো এই চার্টটার পরের অংশগুলা, অর্থাৎ এইখান থেকে এই লাইনটা থেকে এর নিচের পুরা পার্টটা, ওই যে 3টা কালো করা যেই ফিচার ছিল ওইগুলোর মধ্যে পড়ে। তো আমরা এগুলা নিয়ে এখন কাজ করতেছি না, আমাদের কাজ হলো জাস্ট এই 8টা কম্বিনেশন নিয়ে। তো দেখো এটা হলো মার্কস 4 থেকে মার্কস 0, এই 5টার বিট কম্বিনেশন। 0 0 মানে সবগুলা 0 হওয়ার অর্থই হলো এডিসি 0, এটা হলো আমার ইনপুট। 1 হলে এডিসি 1, 2 হলে এডিসি 2, 3 হলে 3, আপ টু 7। তার অর্থ হলো মার্কস 4 আর মার্কস 3 এই দুইটা শূন্যই থাকবে। আর দেখো প্রত্যেকটাতে তাই কিন্তু। আর যত নাম্বার এডিসিকে আমি অ্যাক্সেস করতে চাই ওই নাম্বারটাকে বাইনারিতে আমার ওই দুইটা শূন্যের পরে লিখে তারপরে ইনপুট দেওয়া লাগবে। এটা কি বুঝতেছো? 0 মানে 0, 1 মানে এই 3টা বিট মিলে 1, 6 মানে এই 3টা বিট মিলে 6, 7 মানে এই 3টা বিট মিলে 7। আশা করি বুঝছো। তাহলে কোন চ্যানেলে ইনপুট আছে ওইটা কিভাবে সিলেক্ট করতে হয়, ওটা হলো এডি মার্কস, এই রেজিস্টারটার এই বিটগুলোর মধ্যে সেটা লিখে আসতে হবে। অর্থাৎ এই দুইটা শূন্যই থাকবে, শুধু এই 3টার মধ্যে বিট বাইনারিতে তোমাকে লিখতে হবে কত নাম্বার চ্যানেল তুমি অ্যাক্সেস করতে চাও। ওকে, তাহলে সেটা আমার শেষ। এখন আসো বাকি যে চয়েসগুলোর কথা বললাম।
এডিসি এসআরএ, এডিসি কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস রেজিস্টার এ, এই যে রেজিস্টারটার আমরা একটু আগে দেখে আসছি যে এডিপিএস 2 থেকে এডিপিএস 0, এই তিনটা বিট দিয়ে আমার ঠিক করতে হয় যে ডিভিশন ফ্যাক্টর কত হবে, অর্থাৎ এডিসির ক্লক ফ্রিকোয়েন্সি কত হবে, ওটা আমার শেষ। এখন দেখো, আমি যে বললাম একটা বিটের মধ্যে 1 লিখে আসলে এডিসি এনাবল হয়, অর্থাৎ এডিসি অ্যাক্টিভেট হয়, সেই বিটটা হলো এই এডিসি এসআর এর 7 নাম্বার বিট, এডিইএন, এডিসি এনাবল। এটার মধ্যে 1 লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার এডিসি মডিউল অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ এনাবলড হয়। ওকে, সেটা আমি বুঝলাম। আরেকটা জিনিস হলো যে এডিসি কে একটা কমান্ড দেয়া যে তুমি তোমার কনভার্সন স্টার্ট করো, সেই কমান্ডটা দেয়া। এখন আচ্ছা, এইটার মধ্যে যাওয়ার আগে কয়েকটা অপশনের কথা বলি যে এডিসি দিয়ে তুমি কত রকমের কাজ করাতে পারো। একটা হলো এডিসির বলা হয় যে ফ্রি রানিং মোড। ফ্রি রানিং মোডের অর্থ হলো এডিসিকে কনভার্সনের জন্য তোমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নাই। তাকে এনাবল করার সঙ্গে সঙ্গে এডিসি একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে কন্টিনিউয়াসলি কনভার্সন করবে এবং আউটপুটটা যেখানে দেওয়ার কথা সেইখানে দিয়েই যাবে। এটাকে বলা হয় ফ্রি রানিং মোড। তো এটা একটা জিনিস। আবার আরেকটা আছে যেটাতে তুমি নিজে তাকে কোনো একটা সময় বললে যে মানে তোমার ইচ্ছা হলো যে না, তার কন্টিনিউয়াসলি কনভার্সন করার দরকার নেই, যখন আমার দরকার তখন আমি তাকে একটা কমান্ড দিব যে তুমি এখন একটা কনভার্সন করো, তখন সে কনভার্সনটা করবে। এটাও সম্ভব। এখন যদি তুমি নিজে ইনস্ট্রাকশন দাও দেন ফাইন, যে এখন তুমি কনভার্সন স্টার্ট করতে পারো। কিন্তু যদি তুমি না দাও, অর্থাৎ তুমি তাকে এক্সপ্লিসিটলি না বলো যে এই মুহূর্তে তোমাকে কনভার্সন শুরু করতে হবে, তাহলে তাকে একটা ট্রিগারিং সোর্স দিয়ে দেয়া লাগবে। তার অর্থ হলো তাকে এমন কোনো একটা সিগন্যাল দেয়া লাগবে যে এই সিগন্যালটার পার্টিকুলার চেঞ্জ বা পার্টিকুলার লো থেকে হাই অথবা হাই থেকে লো, অর্থাৎ 0 থেকে 5 ভোল্টেজের ট্রানজিশন হয় অথবা 5 ভোল্ট থেকে 0 ভোল্টেজের ট্রানজিশন হয়, এই ট্রানজিশনগুলো যখন হবে তখন সে একটা কনভার্সন স্টার্ট করতে পারবে। অর্থাৎ কোনো একটা ইন্ডিকেটর তার লাগবে, যে ইন্ডিকেটর দেখে সে কনভার্সন শুরু করতে পারবে। সেটা হতে পারে তুমি নিজে এক্সপ্লিসিটলি তাকে বলতেছো, অথবা ফ্রি রানিং মোড, কিন্তু সেই ফ্রি রানিং মোডের মধ্যেও একটা ইনস্ট্রাক্টর আছে, যেটা তুমি না, অন্য কোনো আর একটা অটোমেটেড সিগন্যাল। তো এই ফ্রি রানিং মোড এনাবল করা, এইটার জন্য যেটা করতে হয় ওটা হলো, দেখো এই একটা বিট আছে ADATE, এটাকে বলা হয় এডিসি অটো ট্রিগার এনাবল। এটার জন্য, এটাকে যখন তুমি 1 করতেছো তখন আর তোমার নিজেকে বলতে হবে না যে এখন তুমি কনভার্সন স্টার্ট করো। দেখো এখানে বলা আছে দ্য এডিসি উইল স্টার্ট এ কনভার্সন অন এ পজিটিভ এজ অফ এ সিলেক্টেড ট্রিগার সিগন্যাল। পজিটিভ এজের অর্থ হলো যখন ওই সিগন্যালটা 0 থেকে 5 ভোল্ট হয়, ওটা হলো তার পজিটিভ এজ। এখন ওই যে ট্রিগার সিগন্যাল বললাম, ওই যে বললাম যে একটা ইন্ডিকেটর লাগবে, একটা অটোমেটেড ইন্ডিকেটর লাগবে, যে ইন্ডিকেটরটা তাকে কমান্ড দিবে যে এখন ওইটা করো। এখন এই জিনিস নিয়ে আপাতত আমাদের কাজ করা লাগতেছে না, আমরা নিজে একটা ইনস্ট্রাকশন দিব যে তুমি স্টার্ট করো, তারপর ওখান থেকে আউটপুট নিব। সো আমার ADATE এই বিটটাকে 1 করার দরকার নাই, এটা শূন্যই থাকবে। আচ্ছা, এখন তাহলে কি হলো, আমাকে আগে বলতে হবে যে তুমি এখন কনভার্সন স্টার্ট দাও। তো সেই কাজটা কেমনে করতে হয়, ওটা হলো এই ADSC যে বিটটা আছে, কই ওটা, এই যে ADSC, এটার ফুল মিনিং কি, এডিসি স্টার্ট কনভার্সন। এক্সপ্লিসিটলি কমান্ড দেয়া, তুমি নাম শুনে বুঝতে পারতেছো যে এই বিটটার মধ্যে 1 লিখে দেওয়ার অর্থই হলো তুমি তাকে কমান্ড করতেছো যে তুমি এখন একটা কনভার্সন স্টার্ট করো। ওকে, তো তুমি কমান্ড দিলা, তুমি এডিসি করা স্টার্ট করো, করলো। কিন্তু ওই যে বললাম, শেষ যখন তার হবে কাজটা, তখন সেও তোমার সাথে কমিউনিকেশন মানে কমিউনিকেট করবে যে আমার কাজটা শেষ। তো সেই তোমাকে তো বুঝতে হবে যে সে বলতেছে কাজটা শেষ, তো সে কোথায় এসে, মানে সেই কমিউনিকেশনের মিডিয়ামটা কোনটা, সেই কমিউনিকেশনের মিডিয়ামটা হলো এই বিটটা ADIF। ADIF বিটটা হলো এমন একটা বিট, যখন মাইক্রোকন্ট্রোলারের এডিসি একটা কনভার্সন শেষ করে তখন এই বিটটার ভ্যালু সে 1
রাইট করে দিয়ে আসে। অর্থাৎ তুমি কন্টিনিউয়াসলি এই এডিআইএফ এই বিটটাকে চেক করতে থাকো যে সে শূন্য নাকি ওয়ান। যখন সে শূন্য তার মানে তার এখনো কমপ্লিট হয়নি। যখন এডিআইএফ এর ভ্যালু ওয়ান হয়ে যাবে তখন তোমার বুঝতে হবে যে হ্যাঁ এখন তার কনভার্সন শেষ। এটা এখানে পড়লেই আরো বুঝতে পারবে। এডিসি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ওয়ার্ডটা নতুন আসছে, এটা কি এটা আমরা পরে দেখব, আপাতত এখন এটা দরকার নাই। কিন্তু এইটুক খেয়াল রাখো যে এই এডিআইএফ এর ভ্যালু ওয়ান হওয়ার অর্থই হলো তার কনভার্সন শেষ। ওকে। আর এই রেজিস্টারটার মধ্যে আরো একটা জিনিস আছে দেখো, এডিআইই। এডিআই এর ফুল মিনিং হলো এডিসি ইন্টারাপ্ট এনাবল। এই এডিসি ইন্টারাপ্ট এনাবলের মধ্যে ইন্টারাপ্ট ওয়ার্ডটা আছে। আমরা ইন্টারাপ্ট কি জিনিস ওটা নেক্সট ক্লাসগুলোর মধ্যে দেখব, তো তখন আমরা এখানে হয়তো আবার ব্যাক করব যে এডিএটি দিয়ে কি, এডিআই দিয়ে কি হয়। তো এখন আপাতত এটা দরকার নাই। তাহলে এখানে আমার এডিইএন বুঝলাম, এডিএসসি, এডিএটি, এডিআইএফ, এডিআই সবগুলাই বুঝছি। এই রেজিস্টারের মিনিং মোটামুটি সবই আমরা বুঝছি কোনটা দিয়ে কি হয়। ওকে, তো সেটা আমার শেষ, এটা তো আমরা দেখে ফেলছি। আচ্ছা, এখন ধরো যে আমি বুঝলাম যে আমি একটা কমান্ড দিলাম এডিসি কে যে তুমি কনভার্সন স্টার্ট করো, সে করা শেষ করলো, করে আবার এডিআইএফ এর মধ্যে ওয়ান রাইট করে দিল, তখন আমি ওটা রিড করে বুঝলাম যে হ্যাঁ আমার কনভার্সন শেষ। কিন্তু যেই এডিসির রেজাল্টটা আসলো এটা আমি কই পাই? এটা তো আমাকে রিড করতে হবে, কোনো একটা জায়গায় এই ভ্যালুটাকে থাকতে হবে যেখান থেকে আমি রিড করে বুঝবো যে আমার আউটপুটটা এত আসছে। তো ওই যে বললাম তার কমিউনিকেশন এডিসি মডিউলের অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের আমার সাথে কমিউনিকেট করার একটা একমাত্র ওয়ে হলো রেজিস্টার। কোনো একটা রেজিস্টার তাহলে আছে যে এই রেজিস্টারটার মধ্যে সে ভ্যালুটা স্টোর করে রাখে। সেই ভ্যালুটা রিড করলে, সেই রেজিস্টারের ভ্যালু রিড করলে আমি বুঝতে পারবো যে আউটপুট কি আসছে। এখন সেই রেজিস্টারটা কত সাইজ হবে এটা আমাদের একটা কনসার্ন। তার কারণ হলো আগেই দেখছো যে আমাদের 80 মেগা 32 এর যে এডিসি, এটার রেজলিউশন হলো 10 বিট। অর্থাৎ একবার অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে যেই রেজাল্টটা আসে সেই ভ্যালুটা প্রকাশ করতে গেলে তার 10টা বিট দরকার হয়। তো এতে সমস্যাটা কি বা কনসার্নটা কি? কনসার্ন হলো, খেয়াল আছে আমি যে তোমাদেরকে বলছি যে 80 মেগা 32 এর প্রত্যেকটা রেজিস্টার হলো 8 বিটের। তো প্রত্যেকটা রেজিস্টার যদি 8 বিটের হয় তাহলে 10 বিটের একটা ভ্যালু সে স্টোর করে রাখবে কই? সলিউশনটাও প্রিটি মাচ সিম্পল। একটা বিটে না হইলে সে ওটার সাথে আর একটা বিট নিয়ে তার মধ্যে স্টোর করে রাখবে। তো অ্যাকচুয়ালি সে এটাই করে। তো ভ্যালু স্টোর করে রাখার জন্য তার দুইটা রেজিস্টার আছে। দেখো, একটা হলো এডিসিএল, একটা হলো এডিসিএইচ। এডিসি হাই আর এডিসি লো, এইচ ফর হাই, এল ফর লো। তার মানে হলো তুমি এডিসিএইচ এই রেজিস্টারটাকে বাম পাশে রাখো আর ডান পাশে রাখো হলো তোমার এডিসি লো রেজিস্টারটাকে। দেখো এই যে এডিসিএইচ আর এডিসিএল দিয়ে এবার তুমি তো তোমরা সিএর কোড করে আসছো, সো এমএসবি আর এলএসবি সম্পর্কে আইডিয়া থাকা উচিত যে এইখান থেকে এইটা হলো সব থেকে বাম পাশের বিটটা হলো এটা, আর তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, 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 এটা। তার মানে এমএসবি হলো এটা, এলএসবি হলো এটা। তাহলে এটা নিয়েই হলো তোমার 10 বিট। এখন ইনটিউটিভলি এটাই হওয়া উচিত। অর্থাৎ আমরা অলওয়েজ এটাই চাই যে আমার ডান পাশে যে এডিসি এল আছে ওইটার মধ্যে 8টা থাকবে, আর যে ওভারফ্লো করতেছে অর্থাৎ যে দুইটা বিট মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর তার পরের বিটটা যে দুইটা এটার মধ্যে ধরলো না, এটা আসলে আমি এডিসিএইচ এর মধ্যে রাখবো। হ্যাঁ, এটাই হওয়া উচিত, ইনটিউটিভলি এটাই আসা উচিত। কিন্তু মাঝে মাঝে প্রোগ্রামারদের এমনও দরকার হইতে পারে যে না আমার রেজাল্টটা জানি লেফট অ্যাডজাস্টেড হয়। লেফট অ্যাডজাস্টেড হওয়ার মানে হলো আমি ভ্যালুটা লেখা শুরু করব সবার বাম পাশ থেকে, অর্থাৎ সব সব থেকে বাম পাশে যে বিট থাকার কথা ওইটা এডিসিএইচ এই রেজিস্টারটার 15 নাম্বার, মানে এই যে সব থেকে এই পাশের বিটটাতে থাকবে। তারপর এইটা এইটা অর্থাৎ 8টা রাখবো আমি এডিসিএইচ এর মধ্যে,
আর সবার ডানের দুইটা বিট ওই দুইটা রাখবো আমি এডিসিএল এর মধ্যে। এটাও তোমার লাগতে পারে, তো ওই জন্যে এটাকে বলা হয় এডিসি লেফট অ্যাডজাস্টেড রেজাল্ট। যখনই তুমি এই লেফট অ্যাডজাস্টেড চাও তখন এডিসিএইচ এর মধ্যে 8টা বিট থাকে আর এডিসিএল এর মধ্যে 2টা বিট থাকে, যেটা এখানে দেখানো আছে দেখো। এই যে এডিসি 9 এডিসি 8 এগুলা কিন্তু যে এডিসির যে আউটপুট আসছে ওই আউটপুটের এক একটা বিট, 9 নাম্বার বিট হলো এডিসি 9, 8 নাম্বার বিট হলো এডিসি 8, এরকম করে। তো লেফট অ্যাডজাস্টেড হলে এরকম হবে আর রাইট অ্যাডজাস্টেড হইলে এরকম হবে, যে এডিসিএল এর মধ্যে 8টা আর এডিসিএইচ এর মধ্যে 2টা। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি। তো আমার তো আসলে এই রকম এডিএলএআর এর ভ্যালু 1 দিয়ে রাইট লেফট অ্যাডজাস্টেড করার কোনো দরকার নাই, কারণ আমি এই ভ্যালুটা খুব সহজেই রিড করতে পারি। তো ওই জন্যই আমরা এডিএলএআর এটাই দিয়ে রাখবো অলওয়েজ, অর্থাৎ শূন্যই থাকবে। তো যেহেতু আমরা জানি ইনিশিয়ালি সবগুলা বিটের ভ্যালুই শূন্য থাকে, সো আমার নতুন করে এখানে কিছু করার দরকার নেই, এবং দেখবা যখন আমরা কোড লিখবো তখন এই এডিএলএআর নিয়ে আমরা কোনো কিছু চিন্তা করবোই না। তাহলে আমরা বুঝলাম যে কনভার্সন যখন শেষ তখন এডিসিএইচ আর এডিসিএল রিড করে ফেললেই আমার ভ্যালুটা পাওয়া হয়ে যায়। এখন বলতে পারো যে এটা তো একটা মুশকিল, আমার দুইটা রেজিস্টার রিড করে একটা ভ্যালু, মানে একটা হোল ভ্যালু আনতে হয়, তাহলে ওইটার জন্য তো আমাকে আবার ওইটার পরে পোস্ট প্রসেসিং টাইপের কিছু করতে হবে, লেফট শিফট অথবা রাইট শিফট করে যোগ টোগ করতে হবে। অ্যাকচুয়ালি তা না, এডিসিএইচ আর এডিসিএল এই দুইটা রেজিস্টারের মধ্যে এডিসির কত ভ্যালু আছে সেটা একেবারে পাওয়ার একটা উপায় আছে, এডিসিডাব্লিউ। এই জিনিসটা রিড করলে টোটাল রেজাল্টটা একেবারে পাওয়া যায়। ও তখন তোমাকে চিন্তা করতে হবে না এডিসিএল এর মধ্যে কি আছে আর এডিসিএইচ এর মধ্যে কি আছে। ওকে, তাহলে অনেক কিছু বুঝছি আমরা। এখন আমরা দেখি যে কি হইলো বা কোড কোডের অবস্থাটা কেমন হয়।